প্রিয় শিক্ষার্থী, উজ্জ্বল ফিজিক্সের পক্ষ থেকে সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকে আমরা শুরু করব এইচএসসি পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র প্রথম অধ্যায় তাপগতিবিদ্যা। আমরা গত লেকচারে দেখেছিলাম তাপ এবং তাপমাত্রা সম্পর্কে আমরা জেনেছি। আজকে আমাদের টপিক হচ্ছে তাপমাত্রা পরিমাপের স্কেল। তোমরা যারা গত লেকচারটি দেখোনি তারা অবশ্যই ডেসক্রিপশন লিঙ্কে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে ভিডিওটা দেখে নেবে। ওকে, তাহলে আজকে আমরা যেটি আলোচনা করব তাপমাত্রা পরিমাপের স্কেল। তাপমাত্রা পরিমাপের স্কেল। তাহলে প্রিয় শিক্ষার্থী, এই তাপমাত্রা পরিমাপের স্কেল তৈরি করতে গেলে আমরা মোটামুটি পদার্থের একটি বিশেষ ধর্মকে কাজে লাগাবো। তার আগে আমরা সাধারণত স্পর্শ অনুভূতি দ্বারা তাপমাত্রা পরিমাপ করতে পারবো না, অর্থাৎ কোন বস্তুর তাপমাত্রা কতটুকু সেটা পরিমাপ করার জন্য আমাদের অবশ্যই একটি স্কেলের প্রয়োজন হবে। সেই স্কেলটির নাম হবে তাপমাত্রা পরিমাপের স্কেল। তাহলে এই তাপমাত্রা পরিমাপের স্কেল তৈরি করার জন্য পদার্থের একটি বিশেষ ধর্মকে কাজে লাগানো হয়। সেই ধর্মটার নাম হচ্ছে উষ্ণতামিতিক ধর্ম। তাহলে আসো আমরা প্রথমে যেটি শিখব সেটি হচ্ছে উষ্ণতামিতিক ধর্ম। তাহলে এই উষ্ণতামিতিক ধর্ম আমরা কাকে বলবো? পদার্থের যে ধর্মগুলো তাপের কারণে নিয়মিত পরিবর্তিত হয় সেই ধর্মগুলোকে সাধারণত উষ্ণতামিতিক ধর্ম বলা হয়। তাহলে আবার বলি, যে তাপের কারণে পদার্থের যে বিশেষ ধর্মগুলো নিয়মিত পরিবর্তিত হয় সেই ধর্মগুলোকে আমরা বলবো উষ্ণতামিতিক ধর্ম। আসো আমরা দেখি অ্যাকচুয়ালি উষ্ণতামিতিক ধর্ম কি কি জিনিস আছে। আর উষ্ণতামিতিক আরেকটা জিনিস জানতে হবে, উষ্ণতামিতিক পদার্থ যে সকল পদার্থ তাপের কারণে তার যে বিশেষ ধর্মগুলো নিয়মিত পরিবর্তিত হয় সেই সকল পদার্থকে উষ্ণতামিতিক পদার্থ বলা হয়। অর্থাৎ যে পদার্থগুলো এই উষ্ণতামিতিক ধর্ম প্রদর্শন করবে তাদেরকে আমরা বলবো উষ্ণতামিতিক পদার্থ। তাহলে আমরা প্রথমত এক নম্বর যে ধর্মটি আছে সেটি আমরা শিখে আসি। সেটি হচ্ছে কৌশিক নলে তরল স্তম্ভের উচ্চতা। প্রিয় শিক্ষার্থী, এই কৌশিক নলের তরল স্তম্ভের উচ্চতা হচ্ছে একটি পদার্থের উষ্ণতামিতিক ধর্ম হতে পারে। এই ধর্মটিকে কাজে লাগিয়ে আমরা তাপমাত্রা পরিমাপের স্কেল তৈরি করতে পারি। তাহলে আমাদের প্রথম যেটি আমরা শিখলাম সেটি হচ্ছে কৌশিক নলে তরল স্তম্ভের উচ্চতা। এখন আমরা যে তরলটা এখানে এই কৌশিক নলে ব্যবহার করব সেই তরলটার নাম হবে অ্যালকোহল অথবা পারদ। তাহলে কৌশিক নল জিনিসটা কি? দেখো, আমরা এখানে একটু কৌশিক নল সম্পর্কে জানবো। কৌশিক নল, তাহলে অতি সরু ছিদ্র বিশিষ্ট যে নল সেই নলকে আমরা বলি কৌশিক নল। তাহলে কৌশিক নল জিনিসটা কি? যে অতি সরু ছিদ্র বিশিষ্ট নলকে কৌশিক নল বলা হয়। ধরো এটি হচ্ছে একটি নল, এই নলটার যদি ছিদ্রটা অতি সরু ছিদ্র বিশিষ্ট যদি হয় তাহলে এই নলটিকে আমরা বলবো কৌশিক নল। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, আমরা যে থার্মোমিটারগুলো ব্যবহার করি এই থার্মোমিটারের ভিতরে যে অতি সরু ছিদ্র বিশিষ্ট যে নলটা থাকে সেই নলটিকে আমরা বলি কৌশিক নল। আর এই কৌশিক নলের ভিতরে আমরা যে তরল পদার্থটা ইউজ করব সেটি হতে পারে অ্যালকোহল, হতে পারে পারদ। এই তাপের কারণে এই অ্যালকোহল এবং পারদ প্রসারিত হবে এবং সংকুচিত হবে, সেজন্য আমরা টাইটেলটা দিয়েছি কৌশিক নলের তরল স্তম্ভের উচ্চতা। অর্থাৎ তাপের কারণে কখনো এই তরলের উচ্চতাটা বেশি হবে এবং কম হবে, তাপ হ্রাস করলে কম হবে, তাপ দিলে তরল স্তম্ভের উচ্চতাটা বাড়বে। অর্থাৎ এদের মধ্যে সম্পর্কটা হবে সমানুপাতিক। তার মানে আমি যদি কোনো কৌশিক নলের ভিতরে যদি কোনো একটি তরল পদার্থ পারদ অথবা অ্যালকোহল নিয়ে যদি আমি তাপ দিই তাহলে এই তরল যেটা আমরা ইউজ করলাম অ্যালকোহল অথবা পারদ, এর দৈর্ঘ্যটা তাপের কারণে বৃদ্ধি পাবে এবং তাপ হ্রাস করলে দৈর্ঘ্যটা কমে যাবে। ওকে, 2 নম্বর যেটা পরিবাহী রোধ। প্রিয় শিক্ষার্থী, এই পরিবাহী রোধ হতে পারে পদার্থের একটি বিশেষ উষ্ণতামিতিক ধর্ম। আমরা যদি কোনো একটা পরিবাহীকে যদি আমরা তাপ দেই তার রোধ বৃদ্ধি পায়। তাহলে পরিবাহীতে তাপ দিলে তার কি হয়? রোধ বৃদ্ধি পায় এবং তাপ হ্রাস করলে রোধ কমে যায়। তাহলে আমরা কোনো একটা পরিবাহীকে যখন তাপ দেব
একটি নির্দিষ্ট পরিমাণ তাপের কারণে একটি নির্দিষ্ট পরিমাণ রোধ বৃদ্ধি পাবে, ঠিক ওই পরিমাণ যদি আমরা তাপ আবার হ্রাস করি, ঠিক রোধ হ্রাস পেয়ে আবার আগের অবস্থানে আসবে, অর্থাৎ এটি নিয়মিত একটি পরিবর্তন হবে। তাহলে পরিবাহী রোধ হতে পারে পদার্থের একটি উষ্ণতামিতিক ধর্ম। তাহলে এই ধর্মটা কীরকম হবে? তাপের সাথে সমানুপাতিক হবে, অর্থাৎ তাপ দিলে যদি আমি কোনো পরিবাহীতে তাপ দিই, তাপ দেওয়া হলে তার রোধ বৃদ্ধি পাবে, ঠিক একইভাবে তাপ যদি আমি হ্রাস করি রোধটি হ্রাস পেয়ে যাবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, এবার আমরা 3 নম্বর যে ধর্মটি সেটি শিখব, সেটি হচ্ছে স্থির চাপে গ্যাসের আয়তন। তাহলে স্থির চাপে গ্যাসের আয়তন একটি উষ্ণতামিতিক ধর্ম, অর্থাৎ চাপ স্থির রেখে কোনো গ্যাসীয় পদার্থকে যদি আমরা তাপ দিই তাহলে তার আয়তন বৃদ্ধি পাবে, আবার তাপটি হ্রাস করলে আয়তনটা হ্রাস পাবে। তাহলে প্রিয় শিক্ষিত, আমরা শিখে গেলাম যে স্থির চাপে গ্যাসের আয়তনটা তাপের কারণে কম বেশি হয়, তাহলে তাপ দিলে আয়তনটা বাড়বে এবং তাপ হ্রাস করলে আয়তনটা কমে যাবে। 4 নম্বর যেটি, সেটি হচ্ছে স্থির আয়তনে গ্যাসের চাপ। প্রিয় শিক্ষার্থী, এই স্থির আয়তনে গ্যাসের চাপ যেমন আমরা শিখলাম, স্থির চাপে গ্যাসের আয়তন, এই গ্যাসের আয়তনটা হচ্ছে একটি উষ্ণতামিতিক ধর্ম, ঠিক একইভাবে স্থির আয়তনে গ্যাসের চাপটিও হবে উষ্ণতামিতিক ধর্ম। অর্থাৎ আমরা যদি আয়তন স্থির রেখে কোনো গ্যাসের মধ্যে যদি তাপ দেই চার্লসের সূত্র অনুসারে, তাহলে যেটা দেখা যাবে যে তাপ দেওয়ার কারণে তার তাপমাত্রা বৃদ্ধি পাবে এবং গ্যাসের চাপ হচ্ছে বৃদ্ধি পাবে, তাপ হ্রাস করলে চাপটা কমে যাবে। সে কারণে এই চাপটি হতে পারে পদার্থের একটি উষ্ণতামিতিক ধর্ম। তাহলে প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা উষ্ণতামিতিক ধর্মগুলো কি সেটি বুঝতে পারছো। আরেকটি উষ্ণতামিতিক ধর্ম আছে, সেটি হচ্ছে 5 নম্বর ধর্ম, সেটি হচ্ছে কোষের তড়িৎচালক শক্তি। কোষের তড়িৎচালক শক্তি। তাহলে প্রিয় শিক্ষার্থী, এই কোষের তড়িৎচালক শক্তি হচ্ছে একটি উষ্ণতামিতিক ধর্ম। আমরা যদি কোনো একটি কোষ যখন একটু তাপ পাবে তখন তার উষ্ণতামিতিক ধর্মটা, তড়িৎচালক শক্তিটা বেড়ে যাবে এবং তাপ হ্রাস করার কারণে উষ্ণতামিতিক যে ধর্ম তড়িৎচালক শক্তি সেটি কমে যাবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা মোটামুটি তাপমাত্রা পরিমাপের স্কেল তৈরি করার জন্য পদার্থের যে বিশেষ ধর্মগুলো উষ্ণতামিতিক ধর্ম সেই ধর্মগুলো শিখলাম। তাহলে আরেকটু জিনিস দেখি। 1 নম্বর ধর্ম কি শিখলাম? কৌশিক নলে তরল স্তম্ভের উচ্চতা। সেই যে তরলটা আমরা ব্যবহার করব তার নাম কি হবে? অ্যালকোহল অথবা পারদ। তাহলে আমি যদি কোনো একটি কৌশিক নলে অ্যালকোহল বা পারদ রেখে যদি তাপ দিই তাহলে এই পারদ স্তম্ভের দৈর্ঘ্য বৃদ্ধি পাবে, তাপ হ্রাস করলে দৈর্ঘ্যটা কমে যাবে। 2 নম্বর ধর্ম যেটা পরিবাহী রোধ, তাপ দিলে পরিবাহী রোধ বৃদ্ধি পায়, তাপ হ্রাস করলে কমে যায়। 3 নম্বর যেটি স্থির চাপে গ্যাসের আয়তন, এই তাপ যদি আমি দেই, তাপ দেওয়া হলে গ্যাসের আয়তনটা কি হয়ে যাবে? আয়তন বৃদ্ধি পাবে। ঠিক একইভাবে আমি যদি তাপ হ্রাস করে ফেলি তাহলে আয়তনটা কমে যাবে। ঠিক একইভাবে স্থির আয়তনে গ্যাসের চাপ যেটি, যদি গ্যাসের তাপ দেওয়া হয়, তাপ দেওয়া হলে তার চাপ বৃদ্ধি পাবে। ঠিক একইভাবে যদি আমরা তাপ হ্রাস করি তাহলে চাপটি হ্রাস পাবে। ঠিক একইভাবে তড়িৎচালক শক্তি তাপ দিলে বৃদ্ধি পাবে এবং তাপ হ্রাস করলে কমে যাবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, এই ছিল অ্যাকচুয়ালি এই পার্টের মধ্যে আমাদের, অর্থাৎ তাপমাত্রা পরিমাপের স্কেল তৈরি করার জন্য আমাদের পদার্থের যে বিশেষ ধর্ম উষ্ণতামিতিক ধর্ম ব্যবহার করা হয়, আমরা সেই উষ্ণতামিতিক ধর্ম শিখলাম। এখন আমরা এই ধর্মগুলোকে ব্যবহার করে আমরা মাত্রা পরিমাপের স্কেল তৈরি করতে পারি। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমরা মনে রাখবে যে এই ধর্মগুলো যেহেতু তাপের কারণে নিয়মিত পরিবর্তিত হয়, যার কারণে এই ধর্মগুলোর মধ্যে যে কোনো একটি ধর্মকে আমরা ব্যবহার করে তাপমাত্রা পরিমাপের স্কেল তৈরি করতে পারি। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থী, আসো আমরা তাপমাত্রা পরিমাপের স্কেল এখন শিখব। তবে সেটি শেখার আগে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এরকম যে তাপমাত্রা পরিমাপের স্কেল তৈরি করা যায় 2 ভাবে। কয়ভাবে তৈরি করা যাবে? 2 ভাবে তৈরি করা যাবে। একটি হচ্ছে 1 নম্বর যে পদ্ধতিটা আছে সেটি হচ্ছে 2টি স্থির বিন্দুকে কাজে লাগিয়ে 2টি
স্থির বিন্দুকে কাজে লাগিয়ে, তাহলে দুইটি স্থির বিন্দুকে কাজে লাগিয়ে তাপমাত্রা পরিমাপের স্কেল তৈরি করা যায়, অথবা একটি স্থির বিন্দুকে কাজে লাগিয়ে তাপমাত্রা পরিমাপের স্কেল তৈরি করা যায়। তাহলে প্রিয় শিক্ষার্থী, এই তাপমাত্রা পরিমাপের স্কেল তৈরি করার জন্য আমাদের পদ্ধতি আছে দুইটি। একটির নাম হচ্ছে দুইটি স্থির বিন্দুকে কাজে লাগিয়ে তাপমাত্রা পরিমাপের স্কেল তৈরি, অথবা একটি স্থির বিন্দুকে কাজে লাগিয়ে আমরা তাপমাত্রা পরিমাপের স্কেল তৈরি করতে পারি। আসো আমরা একটু শিখে আসব যে কিভাবে সেটা তৈরি করা যায়। তাহলে প্রথম আমরা যে পদ্ধতিটা নেব সেটি হচ্ছে দুইটি স্থির বিন্দুকে কাজে লাগিয়ে আমরা তাপমাত্রা পরিমাপের স্কেল তৈরি করব। তাহলে প্রিয় শিক্ষার্থী, ধরো এখানে আমরা স্কেল নেই, আমরা যে স্কেলটা তৈরি করতে যাচ্ছি সেটি হচ্ছে একটা কৌশিক নল ব্যবহার করব। ধরো এটি হচ্ছে কৌশিক নল, আবার এটি অপর একটি কৌশিক নল, এটি অপর আরেকটি কৌশিক নল, এখানে আমরা চাইলে আরেকটি কৌশিক নল নিতে পারি, এটি আরেকটি কৌশিক নল। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা মোটামুটি তোমরা চিত্রে দেখতে পাচ্ছ আমরা চারটি কৌশিক নল নিয়েছি। এই চারটি কৌশিক নলের মধ্যে চারটি কৌশিক নলের দৈর্ঘ্য সেম, এবং এই কৌশিক নলগুলোর ভিতরে অতি সরু ছিদ্র আছে, আমরা সবাই জানি। এখন আমরা এই কৌশিক নলের ভিতরে আমরা তরল পদার্থ হিসেবে পারদ নিলাম, অর্থাৎ এই যে আমাদের চারটি কৌশিক নল নিয়েছি, চারটার মধ্যে ধরো আমরা পারদ দিয়ে দিলাম। কি দিলাম? পারদ দিলাম। তাহলে এখন কি হবে দেখো, এখন আমাদের দুইটি স্থির বিন্দুর প্রয়োজন হবে, দুইটি স্থির বিন্দু। তাহলে একটি স্থির বিন্দুর নাম আমরা ধরবো হচ্ছে বরফ বিন্দু, বরফ বিন্দু, বরফ বিন্দু। তাহলে দুইটি স্থির বিন্দুর মধ্যে একটি স্থির বিন্দুর নাম আমরা নিলাম কি? বরফ বিন্দু। তাহলে দেখো, ধরো আমাদের কাছে একটা বরফের টুকরা আছে, ধরো এটি হচ্ছে একটি আমাদের বরফ। তোমরা সবাই জানো বরফ সাধারণত ধরলাম 5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থাকে। যে কোনো বরফ সাধারণত যে কোনো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থাকতে পারে। তাহলে এই বরফে যদি আমরা এখন তাপ দিই তাহলে কি হবে? বরফে তাপ দিলে এই বরফের তাপমাত্রাটা বাড়বে। তাহলে -5 থেকে ধরো -4 ডিগ্রি হয়ে গেল, আরও বৃদ্ধি পেয়ে -3 ডিগ্রি, এভাবে বৃদ্ধি পেতে পেতে যখন তাপমাত্রা 0 ডিগ্রি হয়ে যাবে তখন আর তাপ বাড়বে না। তাহলে এই তাপটা যাবে কোথায়? এই তাপটি এখন এই সমস্ত বরফটিকে তার অবস্থা পরিবর্তনে ব্যবহৃত হবে। তখন বরফ কি হয়ে যাবে? বরফ গলে পানিতে পরিণত হওয়া শুরু হবে। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত না আমি তাপ দিতে থাকবো, যতক্ষণ পর্যন্ত না সমস্ত বরফ গলে পানিতে পরিণত না হয়, ততক্ষণ পর্যন্ত এই বরফের তাপমাত্রা 0 ডিগ্রি থাকবে। তাহলে আমাদের যে বরফটা আমরা নিয়েছিলাম সেটির তাপমাত্রা ছিল কত? -5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। যে যখন আমরা তাপ দিলাম তার তাপমাত্রা বৃদ্ধি পেয়ে -5 থেকে -4 হলো, আরও বৃদ্ধি পেয়ে -3 হলো, এভাবে -2, -1, ঠিক যখন 0 হয়ে যাবে তখন এই বরফটা গলা শুরু হবে। এটি কিন্তু আমরা একটা নির্দিষ্ট চাপে করব, অর্থাৎ আদর্শ চাপে এই ঘটনাটি করব। তাহলে যেহেতু আমাদের একটি নির্দিষ্ট চাপে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বরফটা গলা শুরু হয়, এই জন্য আমরা বরফের গলনাঙ্ক বলতে পারি 0 ডিগ্রি। তাহলে আমি যদি আরও তাপ দিতে থাকি, এখন কি হবে? এই বরফটি তার অবস্থার পরিবর্তন করবে, অর্থাৎ বরফ কঠিন অবস্থা থেকে তরল অবস্থা, অর্থাৎ বরফ গলে পানি হওয়া শুরু হবে। কতক্ষণ পর্যন্ত এটা হবে? যতক্ষণ পর্যন্ত না সমস্ত বরফ গলে পানিতে পরিণত না হয় ততক্ষণ পর্যন্ত এই বরফের তাপ 0 ডিগ্রি থাকবে। অতএব এটিকে আমরা বলতেছি বরফ বিন্দু। তাহলে এখন আমরা এই বরফ বিন্দুর তাপমাত্রা কত পাইলাম? 0 ডিগ্রি। তাহলে এটি একটি নির্দিষ্ট তাপমাত্রা হয়ে গেল। এখন আমরা এই যে চারটা যে কৌশিক নলের মধ্যে পারদ নিয়েছি, এই চারটি কৌশিক নল যদি আমরা এখন এই বরফ বিন্দুতে ধরি তাহলে কি হবে? এই কৌশিক নলের ভিতরে যে পারদ আছে, যেহেতু বরফের তাপমাত্রা 0 ডিগ্রি হয়ে গেল, বরফ বিন্দুর তাপমাত্রা 0 ডিগ্রি হয়ে গেল, অতএব এই কৌশিক নলগুলোর ভিতরে যে বরফ আছে সেটি সংকুচিত হবে, সংকুচিত হয়ে এই বরফ বিন্দুর সাথে তাপীয় সাম্য অবস্থায় আসবে। আমরা গত লেকচারে দেখেছিলাম যদি ভিন্ন তাপমাত্রার বস্তু থাকে এবং তাদেরকে যদি তাপীয় সংস্পর্শে নিয়ে আসা হয় তাহলে তাপের আদান প্রদান হবে। এক সময় দেখা যাবে ওই বস্তুগুলো, সবগুলো বস্তুর তাপমাত্রা একই হয়ে যাবে
এবং সেই একই তাপমাত্রাটাকে আমরা বলবো তাপীয় সাম্য অবস্থায় তাপমাত্রা, অর্থাৎ তাপের আর সঞ্চালন হবে না। ঠিক একইভাবে যখন আমরা এই 4টে থার্মোমিটারকে বরফ বিন্দুতে রাখবো, তখন এই 4টে থার্মোমিটার তাপ হ্রাস পেয়ে যখনই 0 হয়ে যাবে, তখনই এই বরফ বিন্দুর সাথে এই পারদের ভিতরে যে তাপ আছে, অর্থাৎ 4টে থার্মোমিটারের যে তাপমাত্রা, সেটি বরফ বিন্দুর সাথে একই তাপীয় সাম্য অবস্থায় আসবে। অর্থাৎ তখন বরফ একটি নির্দিষ্ট অবস্থায় এসে স্থির হয়ে যাবে। ধরলাম সেই নির্দিষ্ট অবস্থাটা হচ্ছে এটি, আমরা ধরে নিলাম এই লাইনটি হচ্ছে সেই বিন্দুটি। তাহলে এই বিন্দুটির আমরা নাম দিতে পারি বরফ বিন্দু, বরফ বিন্দু। আর এই বরফ বিন্দুর তাপমাত্রা 0 ডিগ্রি, এই জন্য এটাকে আমরা আরেকটা নাম দিতে পারি নিম্ন স্থিরাঙ্ক, স্থিরাঙ্ক। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা মোটামুটি নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে আইডেন্টিফাই হয়ে গেল। এখন আমাদের যেহেতু আমরা 2টি স্থির বিন্দুকে কাজে লাগাবো, যার মধ্যে একটি স্থির বিন্দু আমরা শিখে গেলাম, আরেকটি স্থির বিন্দু হচ্ছে বাষ্প বিন্দু, বাষ্প বিন্দু। তাহলে এই বাষ্প বিন্দু জিনিসটা কি আমরা একটু দেখার চেষ্টা করব। ধরো আমাদের এখন সমস্ত পানি অর্থাৎ সমস্ত বরফ গলে পানিতে পরিণত হলো। এখন আমাদের পানির তাপমাত্রা কত ডিগ্রি? পানির তাপমাত্রা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। পানির তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস। আমার এই পানির তাপমাত্রা এখন 0 ডিগ্রি সেলসিয়াস। এখন যদি আমি আরও তাপ দিতে থাকি, এখন কি হবে? এই পানির তাপমাত্রা বৃদ্ধি পাবে। তাহলে 0 ডিগ্রি থেকে ধরো বৃদ্ধি পেয়ে 10 ডিগ্রি হয়ে গেল, এভাবে বৃদ্ধি পেয়ে 20 ডিগ্রি হয়ে গেল। এভাবে বৃদ্ধি পেতে পেতে যখন 100 ডিগ্রি সেলসিয়াস হয়ে যাবে, তখন আমি যাই তাপ দিই না কেন আর তাপ বাড়বে না। এটি অবশ্যই একটি নির্দিষ্ট চাপে এই ঘটনাটা করতে হবে, অর্থাৎ আদর্শ চাপে। চাপকে আদর্শ রেখে আমি যদি, অর্থাৎ বায়ুমণ্ডলীয় চাপে পানিকে যদি এখন আমরা তাপ দিতে থাকি, পানির তাপমাত্রা 0 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে 10 ডিগ্রি হলো, তারপর আরও বৃদ্ধি পেয়ে 20 ডিগ্রি হলো, আমরা কিন্তু তাপ দিতেই আছি। এভাবে তাপমাত্রা বৃদ্ধি পেতে 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 যখন 100 ডিগ্রি সেলসিয়াস হয়ে যাবে, তখন পানিকে যদি আমরা তাপ দিতে থাকি, তাহলে পানির তাপমাত্রা আর বৃদ্ধি পাবে না। এখন প্রশ্ন হলো, তাহলে এই তাপটা যাবে কোথায়? এই তাপটা এখন পানি তার অবস্থার পরিবর্তনে ব্যবহার করব, অর্থাৎ পানি বাষ্পে পরিণত হতে ব্যবহার হবে। পানি কিসে পরিণত হবে? বাষ্পে পরিণত হবে। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত না আমাদের সমস্ত পানি বাষ্পে পরিণত না হয়, ততক্ষণ পর্যন্ত তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াস থাকবে। অর্থাৎ এটি হচ্ছে আমাদের বাষ্পবিন্দুর তাপমাত্রা। অর্থাৎ পানি যে তাপমাত্রায় বাষ্প হওয়া শুরু হয়, এটি হচ্ছে পানির স্ফুটনাঙ্ক। এখন প্রিয় শিক্ষার্থী, এখন যদি আমরা বাষ্পবিন্দু পাইলাম এবং তার তাপমাত্রা নির্দিষ্ট 100 ডিগ্রি সেলসিয়াস, এখন যদি এই 4টি থার্মোমিটারকে আমি এই বাষ্পবিন্দুতে ধরি, তাহলে কি হবে? এই প্রত্যেকটা থার্মোমিটারের ভিতরে যে অতি সরু ছিদ্র নল আছে এবং এই 4টে থার্মোমিটারে যে আমরা পারদ রেখেছি, এই পারদ এখন প্রসারিত হবে। একই পরিমাণ প্রসারিত হবে। এই 4টে থার্মোমিটারের ভিতরে যে পারদ দিয়েছি, এই পারদ প্রসারিত হয়ে এক সময় কি হয়ে যাবে? প্রসারিত হতে হতে এক সময় এই বাষ্প বিন্দুর সাথে তাপীয় সাম্য অবস্থা আসবে। ঠিক যখন তাপীয় সাম্য অবস্থা আসবে, তখন পারদ আর প্রসারিত হবে না, একটা জায়গায় এসে স্থির হয়ে যাবে। এটিকে আমরা বলবো বাষ্পবিন্দু। ধরলাম এটির নাম হচ্ছে কি? বাষ্পবিন্দু। এটি হচ্ছে আমাদের বাষ্পবিন্দু। তাহলে এটির আরেকটা নাম দেওয়া যেতে পারে, এটি হচ্ছে কি? ঊর্ধ্ব স্থিরাঙ্ক। তাহলে প্রিয় শিক্ষার্থী, এখন আমাদের মোটামুটি 2টি স্থির বিন্দু আইডেন্টিফাই করা হয়ে গেল। একটি হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক, আরেকটি হচ্ছে ঊর্ধ্ব স্থিরাঙ্ক। এখন আমরা যেটি কাজ করব, এই যে আমাদের 4টি থার্মোমিটার নিয়েছি, তার মধ্যে প্রথম যে থার্মোমিটারটা, এটির নাম হবে সেলসিয়াস। সেলসিয়াস নামক একজন বিজ্ঞানী এই থার্মোমিটারটি তৈরি করেছিলেন। তার নাম অনুসারে এই স্কেলটিকে ডাকা হবে সেলসিয়াস স্কেল। তাহলে এই সেলসিয়াস নামে যে বিজ্ঞানী, ইনি এই নিম্ন স্থিরাঙ্ক অর্থাৎ বরফ বিন্দুর তাপমাত্রাকে 0 ডিগ্রি সেলসিয়াস ধরেছিলেন এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ককে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আইডেন্টিফাই করেছিলেন। এখন পরের যে স্কেলটা হবে, কেলভিন নামে একজন বিজ্ঞানী এই স্কেলটি তৈরি করেছিলেন এবং এই কেলভিন বরফ বিন্দুর তাপমাত্রাকে 0 ডিগ্রি না ধরে তিনি কি করেছেন? 273 কেলভিন ধরেছিলেন এবং ঊর্ধ্ব স্থিরাঙ্কের তাপমাত্রাকে 300
273 কেলভিন ধরেছিলেন। আরেকটি স্কেল, এই স্কেলটি তৈরি করেছেন হচ্ছে ফারেনহাইট নামে একজন বিজ্ঞানী। ফারেনহাইট, এই ফারেনহাইট নামক বিজ্ঞানী ইনি এই বরফ বিন্দুর তাপমাত্রাকে 32 ডিগ্রি ফারেনহাইট এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ককে 212 ডিগ্রি ফারেনহাইট আইডেন্টিফাই করেছিলেন। এখন প্রিয় শিক্ষার্থী, এখান থেকে প্রশ্ন আসে অনেক সময় যে সেলসিয়াস স্কেলের নিম্ন স্থিরাঙ্কের তাপমাত্রা কত? 0 ডিগ্রি সেলসিয়াস, এবং ঊর্ধ্ব স্থিরাঙ্কের তাপমাত্রা কত? 100 ডিগ্রি সেলসিয়াস। আবার যদি প্রশ্ন করা হয় ফারেনহাইট স্কেলে নিম্ন স্থিরাঙ্কের তাপমাত্রা কত? 32 ডিগ্রি ফারেনহাইট এবং ঊর্ধ্ব স্থিরাঙ্কের তাপমাত্রা কত? 212 ডিগ্রি ফারেনহাইট। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা মোটামুটি সেলসিয়াস, কেলভিন এবং ফারেনহাইটের নিম্ন স্থিরাঙ্কগুলো আইডেন্টিফাই করা হলো এবং ঊর্ধ্ব স্থিরাঙ্কগুলো আইডেন্টিফাই করা হলো। এখন দেখো আরও একটি স্কেল আছে। ধরো এই তিনজন বিজ্ঞানী কি করেছিলেন? সেলসিয়াস নিম্ন স্থিরাঙ্ককে 0 ডিগ্রি, কেলভিন নিম্ন স্থিরাঙ্ককে 273 কেলভিন এবং ফারেনহাইট নিম্ন স্থিরাঙ্ককে 32 ডিগ্রি ফারেনহাইট আইডেন্টিফাই করেছিলেন। ধরো এই স্কেলটা এখন আমাদের স্কেল হবে, এটা আমরা তৈরি করব এদের মতো করে, এই জন্য এটার নাম দিলাম আমাদের স্কেল। এখন আমরা যে কাজটা করব, এই নিম্ন স্থিরাঙ্ককে আমরা ধরবো এক্স আইস। আমরা কি ধরবো? এক্স আইস। তাহলে এক্স কেন ধরলাম? এক্সটা হইতে পারে আমরা যে 5টি পদার্থের যে উষ্ণতামিতিক ধর্ম শিখেছি তাদের মধ্যে যে কোনো একটি ধর্ম হতে পারে, সেজন্য আমরা এক্সকে একটা ভেরিয়েবল হিসেবে ধরলাম এবং বরফ বিন্দুতে যে পার্টটি হবে সেটিকে আমরা ধরলাম এক্স আইস। ওকে, এবার আমরা এই বাষ্পবিন্দুকে আমরা আইডেন্টিফাই করব এক্স স্ট্রিম। তাহলে এক্স স্ট্রিম, তাহলে এক্স এখানে হচ্ছে একটি ভেরিয়েবল। এটি পদার্থের যে কোনো 5টি উষ্ণতামিতিক ধর্মের মধ্যে যে কোনো একটি ধর্ম হতে পারে, এই জন্য আমরা বাষ্পবিন্দুকে আমাদের স্কেলে আইডেন্টিফাই করলাম এক্স স্ট্রিম। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থী, মোটামুটি আমরা যে দুইটি স্থির বিন্দুকে কাজে লাগিয়ে তাপমাত্রা পরিমাপের স্কেল তৈরি করতে যাচ্ছি, মোটামুটি সেই নিম্ন স্থিরাঙ্ক এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক, এই দুটো স্থিরাঙ্ক আইডেন্টিফাই করা হলো। এখন আমরা যে কাজটা করব, এখন আমাদের সেলসিয়াস স্কেলে 100 থেকে 0 এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে 100, তাহলে এর ভাগ সংখ্যা হবে 100। এটি হচ্ছে দাগ সংখ্যা, দাগ সংখ্যা। তাহলে দাগ সংখ্যা আমাদের সেলসিয়াস স্কেলে হবে 100 এবং আচ্ছা আমি একটু নিচে লিখি, এখানে দাগ সংখ্যা সেলসিয়াসের জন্য হচ্ছে 100টা দাগ থাকবে। 100টা দাগ দেব আমরা, এভাবে দাগ দেব 1 2 3 4 5 6 7 8 9 10 13 14 15, এভাবে দাগ থাকবে। এটা ধরো হচ্ছে 5, এটা হচ্ছে 10, এটা হচ্ছে 15, এভাবে প্রত্যেকটি স্কেলকে আমরা দাগাবো। যেমন 373 থেকে 273 বাদ দিলে ভাগ সংখ্যা এটার মধ্যে থাকবে 100টি দাগ সংখ্যা থাকবে, অর্থাৎ 100টা দাগ দেয়া থাকবে এটার মতো করে। ঠিক ফারেনহাইটের ক্ষেত্রে 212 থেকে যদি আমি 32 বাদ দিই তাহলে এখানে দাগ সংখ্যা আসে 180টি। তাহলে এগুলো একটু মাথায় রাখবে তোমরা। তাহলে আমাদের সেলসিয়াস স্কেলে দাগ সংখ্যা থাকবে হচ্ছে 100, ফারেনহাইটে থাকবে 100, কেলভিনে থাকবে 100, ফারেনহাইট স্কেলে থাকবে হচ্ছে 180টি। কিন্তু এই যে আমাদের যে স্কেলটা আছে, আমাদের স্কেলে যেহেতু আমরা বরফ বিন্দুর তাপমাত্রাকে কোনো নির্দিষ্ট তাপমাত্রা ধরে নিই, একটি ভেরিয়েবল দ্বারা আইডেন্টিফাই করেছি, সেটি হচ্ছে এক্স আইস, এবং বাষ্পবিন্দুকে এক্স স্ট্রিম ধরেছি। অতএব আমাদের স্কেলে দাগ সংখ্যা কত হবে সেটা আমরা একটা ভেরিয়েবলে আইডেন্টিফাই করলাম, সেটিকে বললাম হচ্ছে এন। মোটামুটি আমাদের স্কেল দাগান্বিত হয়ে গেল, অর্থাৎ সেলসিয়াস স্কেলে 100টা দাগ দিয়ে রাখলাম, কেলভিনে 100টা দাগ, ফারেনহাইটে 180টা দাগ। তাহলে এই দাগ দ্বারা কি বুঝবো? যদি কোনো একদিন সেলসিয়াস স্কেলে তাপের কারণে পারদ প্রসারিত হয়ে 15 ডিগ্রি ঘরে এসে স্থির হয়ে যায়, তখন আমরা বুঝবো যে তাপমাত্রা আছে 15 ডিগ্রি সেলসিয়াস। ওকে, আর যদি 10-এর ঘরে এসে স্থির হয়ে যায়, বুঝবো যে তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস। অথবা আরো প্রসারিত হয়ে যদি এভাবে 50-এর ঘরে এসে স্থির হয়ে যায়, আরো তো দাগ থাকবে এভাবে, তাই না? সব দাগ তো দেখানো সম্ভব না, তোমরা একটু ইমাজিন করে নাও যে এভাবে 100টি দাগ আছে। তাহলে প্রথম দাগের মান 1, তারপর এটা 2 3 4 5, এভাবে পারদ প্রসারিত হয়ে যত তাপমাত্রার ঘরে যে দাগের মধ্যে এসে স্থির হয়ে যাবে, ওই দাগের পার্টটা আমাদের দেখতে হবে। যদি পার্টটা 50 হয় তাহলে মান হবে 50 ডিগ্রি সেলসিয়াস, আর যদি পার্টটা 35 হয় তাপমাত্রা হবে 35 ডিগ্রি সেলসিয়াস। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন ধরো
আমরা তাপমাত্রা পরিমাপ করব কিভাবে? ধরো এই 4টে স্কেল কোনো একদিন, এই যে একজন ব্যক্তি মনে করো, ধরো ইনি একজন ব্যক্তি, ধরো ইনি হচ্ছে একজন ব্যক্তি, ইনি ধরো একজন ব্যক্তি, এই ব্যক্তির শরীরে একদিন আমরা কি করলাম, এই 4টি থার্মোমিটার এসে স্থাপন করলাম। 4টে থার্মোমিটার স্থাপন করা হলো এই ব্যক্তির শরীরে। তাহলে এই ব্যক্তির শরীরের তাপমাত্রা যা হবে, সেই তাপমাত্রা এখন এই 4টি স্কেলের ভিতরে আমরা যে পারদ রেখেছি, এই পারদ কি হবে, এই ব্যক্তির তাপমাত্রায় তাপীয় সাম্যাবস্থায় চলে আসবে। এখন এই ব্যক্তির তাপমাত্রার কারণে পারদ কি হবে, প্রসারিত হওয়া শুরু হবে। পারদ প্রসারিত হয়ে একটা জায়গায় এসে স্থির হয়ে যাবে। ধরলাম প্রত্যেকটা স্কেলের ভিতরে যে পারদটা আছে, সেই পারদগুলো প্রসারিত হয়ে এসে এই দাগের মধ্যে এসে স্থির হয়ে গেল। ওকে, এখন আমরা সেলসিয়াস স্কেলে ওই ব্যক্তির তাপমাত্রাকে বলবো হচ্ছে সি, ফারেনহাইট স্কেলে, কেলভিন স্কেলে বলবো হচ্ছে ওই ব্যক্তির তাপমাত্রা কে, ফারেনহাইট স্কেলে বলবো হচ্ছে ওই ব্যক্তির তাপমাত্রা এফ, এবং আমাদের স্কেলে ওই ব্যক্তির তাপমাত্রাকে বলবো এক্স থিটা। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আমরা কি করলাম, এই 4টে থার্মোমিটার কোনো একদিন কোনো একজন ব্যক্তির শরীরে স্থাপন করা হলো, এবং ওই ব্যক্তির শরীরের তাপমাত্রা কারণে এই পারদগুলো এখন প্রসারিত হবে। প্রসারিত হয়ে একটি জায়গায় এসে স্থির হয়ে যাবে। যে জায়গায় এসে স্থির হয়ে যাবে ওটি হচ্ছে ওই ব্যক্তির তাপমাত্রা। ধরো সেলসিয়াস স্কেলে এই পর্যন্ত এসে স্থির হয়ে গেছে, এর জন্য সেলসিয়াস স্কেল তাপমাত্রা হচ্ছে সি, কেলভিন স্কেলে হচ্ছে কে, ফারেনহাইট স্কেলে এফ, এবং আমাদের স্কেলে ওই ব্যক্তির তাপমাত্রাকে বলেছি আমরা এক্স থিটা। এখন মোটামুটি আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এরকম, আমরা এখন যে কাজটি করব, এখন তোমরা একটু যদি খেয়াল করো, আমরা যেহেতু 4টি থার্মোমিটারের দৈর্ঘ্য একই নিয়েছি, তাহলে এই হাইটটুকু প্রত্যেকটা থার্মোমিটারের জন্য সেম, এবং এই হাইটটুকু প্রত্যেকটা থার্মোমিটারের জন্য সেম। তাহলে আমরা যদি এখন যে কাজটি করি, এই ডিফারেন্সটুকু যদি নেই, অর্থাৎ সি মাইনাস জিরো ডিভাইডেড 100 মাইনাস জিরো, 100 মাইনাস জিরো, এই যে আমাদের ডিফারেন্সটুকু আসলো, এই ডিফারেন্সটুকু প্রত্যেকটি থার্মোমিটারের জন্য সেম হবে। এই ডিফারেন্সটুকু প্রত্যেকটি থার্মোমিটারের জন্য সেম হবে। প্রিয় শিক্ষার্থী, আমরা এই যে ডিফারেন্সটুকু নিলাম, কত ডিফারেন্সটি আসলো, আমাদের ডিফারেন্সটুকু আসলো সি মাইনাস জিরো, 100 মাইনাস জিরো, অর্থাৎ সি মাইনাস জিরো, 100 মাইনাস জিরো যা হবে প্রত্যেকটা থার্মোমিটারের জন্য ডিফারেন্স সেম হবে। তাহলে কে মাইনাস 273, এটি ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারবো কে মাইনাস 273 ডিভাইডেড 373 মাইনাস 273, অর্থাৎ কে মাইনাস 273কে যদি আমি 373 মাইনাস 273 করি, তাহলে এই রেশিও এবং এই রেশিও, এই অনুপাত এবং এই অনুপাতের মানটি সেম হবে। কেন সেম হবে? কারণ এদের দৈর্ঘ্য একই। তারপর আমরা যদি কি করি, এফ মাইনাস 32 ডিভাইডেড 212 মাইনাস 32, এই অনুপাতটিও কিন্তু সেম হয়ে যাবে। এখন আমাদের একটু জায়গা লাগবে, আমি এটি মিশিয়ে দিচ্ছি। তাহলে এখন যেটি হবে, আমাদের স্কেলে কি হবে, এক্স থিটা মাইনাস এক্স আইস, তাহলে এক্স থিটা মাইনাস এক্স আইস ডিভাইডেড এক্স স্টিম ডিভাইডেড এক্স আইস, এক্স স্টিম মাইনাস এক্স আইস, এই যে রেশিওটা এটি আমাদের সেম হয়ে যাবে। তাহলে 4টি স্কেলের জন্য সেম হয়ে যাবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, এখন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে, এই যে আমাদের মোটামুটি ইকুয়েশন তৈরি হয়ে গেল, এখন এদের মধ্যে যে কোনো থার্মোমিটারের সাথে আমরা সম্পর্ক তৈরি করতে পারি, অর্থাৎ সেলসিয়াসের সাথে কেলভিনের সাথে সেলসিয়াস, অথবা যে কোনো ফারেনহাইটের সাথে আমাদের স্কেলের সম্পর্ক, কেলভিনের সাথে আমাদের সম্পর্ক, সেলসিয়াসের সাথে আমাদের সম্পর্ক, এদের মধ্যে যে কোনো 2টি বা 3টি বা 4টি স্কেলের মধ্যে সম্পর্ক আমরা তৈরি করতে পারি। আসলে সেটা কিভাবে করা যায়? ধরো আমরা সম্পর্ক তৈরি করতে চাই সেলসিয়াস কেলভিন ও ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক,
স্কেলের মধ্যে সম্পর্ক। তাহলে সেলসিয়াস, কেলভিন এবং ফারেনহাইটের মধ্যে সম্পর্ক। তাহলে আমরা এই তিনটে রেশিও একসাথে লিখব। তাহলে কি লিখব? সি মাইনাস 0 মানে সি, 100 মাইনাস 0 মানে হচ্ছে 100, ইজ ইকুয়াল টু কে মাইনাস 273 ডিভাইডেড 373 মাইনাস 273 মানে হচ্ছে 100, এফ মাইনাস 32 ডিভাইডেড 212 মাইনাস 32 180। এখন যদি এই প্রত্যেকটা রেশিওকে যদি আমি 20 দ্বারা গুণ করি তাহলে কি হবে? সি ডিভাইডেড 5 ইজ ইকুয়াল টু কে মাইনাস 273, 20 দ্বারা গুণ করছি, 5 20 100, তার মানে এখানে আসবে 5, এফ মাইনাস 32 ডিভাইডেড 180কে যদি 20 এখানে আমরা 20 দ্বারা গুণ করি তাহলে আসবে 9। তাহলে প্রিয় শিক্ষার্থী, এই যে আমরা সম্পর্কটি কিন্তু পেয়ে গেলাম। অর্থাৎ এই সম্পর্কটি হচ্ছে আমাদের কার সাথে কার সম্পর্ক? সেলসিয়াস, কেলভিন এবং ফারেনহাইটের সাথে সম্পর্ক। এখন প্রিয় শিক্ষার্থী, আসো এখন আমরা এদের যে কোনো একটি স্কেলের সাথে আমাদের স্কেলের একটা সম্পর্ক তৈরি করি। তাহলে এদের যে কোনো একটি স্কেলের সাথে যদি আমাদের স্কেলের যদি সম্পর্ক তৈরি করি তাহলে কি রকম সে সম্পর্কটা দেখতে হবে। ধরো আমরা সেলসিয়াসের সাথে আমাদের স্কেলের সম্পর্ক দেখতে চাই, তাহলে কি হবে? সি ডিভাইডেড 100 মাইনাস 0 মানে কত হবে? 100, ইজ ইকুয়াল টু এক্স থিটা মাইনাস এক্স আইস ডিভাইডেড এক্স স্ট্রিম মাইনাস এক্স আইস। প্রিয় শিক্ষার্থী, মোটামুটি আমাদের সম্পর্কটি তৈরি হয়ে গেল।